আজকে এক এক দিন এক এক ভাষায় তারা কথা বলছেন। তারা বলছেন যে এই সরকার কি শুধুমাত্র ভোটের জন্য হয়েছে নাকি। কেউ কেউ বলছেন যে ভোটের আগে অমুকের বিচার করতে হবে, তমুকের বিচার করতে হবে। তো ভোটের সঙ্গে, জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে তো এগুলো কোনো সম্পর্ক নাই। মানুষের ভোটের অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। আর সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে যারা পাশ কাটাতে চাইবে তাদের মাথায়ও স্বৈরাচারের ভূত আছে, এটা আমরা একসময় ধরে নিতে বাধ্য হব। কারণ মানুষের অধিকারকে, সাংবিধানিক অধিকারকে যারা দীর্ঘায়িত করতে চাইবে তাদের মনের মধ্যে অসৎ কোনো উদ্দেশ্য আছে, এটা আমাদের ভাবতে দ্বিধা করার কোনো কারণ নেই। অতএব আপনাদের সঙ্গে আমাদের পরিষ্কার বক্তব্য, আপনাদের কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে এই দেশ যাতে নতুন করে কোনো সংকটের মুখে না পড়ে। এই দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি তার রোড ম্যাপ অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা রোড ম্যাপের বাইরে চলে গেছেন। বিএনপির রোড ম্যাপ অনুযায়ী যতদিন পর্যন্ত জনপ্রতিনিধিত্বমূলক একটি গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ না করবে ততদিন পর্যন্ত বিএনপির এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আসুন আমরা প্রত্যাশা করি এই সরকারও মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক এবং ভোটের অধিকার অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যদি ফিরিয়ে না দেয়, আগামী দিনে আমাদের এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য আমাদেরকে যা যা করার দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সেটা সৃষ্টি করেছিল এবং যেটা আজকে সংস্কারের কথা বর্তমান আন্তর্জাতিক সরকার বলছে, এই সংস্কার আমরা তো 23 সালের জুলাই মাসে দেওয়া হয়েছিল। তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি কথা বলা মানে তখন কী অবস্থা, কী দুষ্কর অবস্থা। কথা বললে জানে না তারা ধরে নিয়ে যেত, গুম করে ফেলত। সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত দলকে মিলে তখন সংস্কারের কথা ঘোষণা দিয়েছিল। কীভাবে পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন, সংসদে দ্বিতীয় পক্ষ বিশিষ্ট সংসদ, সব কিছুগুলো 31 দফার মধ্যে চলে আসছে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় উনি কথাটা বলেন যে 31 দফা আমাদের সমস্ত নেতাকর্মী, সমস্ত জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। যখন 31 দফাটা মানুষ বুঝতে পারবে তখনই আসল আমাদের বিএনপি রাজনীতির সার্থকতা চলে আসবে। যখন শহীদ জিয়া সামরিক বাহিনীতে চাকরি করত তখনও আমার নেতা আসামুদ্দৌলা রব এখন মৃত্যু পথযাত্রী, গতকালকেও দেখে আসছি। একই জেলা ছিলাম অতীতে, এখন লক্ষ্মীপুর হয়ে গেল, নোয়াখালী হয়ে গেল, ফেনী হয়ে গেল। চৌমনি কলেজের ছাত্র ছিলাম, বেগমগঞ্জ স্কুলের ছাত্র ছিলাম, বাবা শিক্ষক ছিলেন, মা গৃহিণী ছিলেন। এদের সাথে একটা সম্পর্ক গড়ার সময় ছিল। এদের হাতেও রাজনীতি করে, এদের নেতার হাতেও আমরা কোনোদিন আমরা ভালো কিছু করার সুযোগ পাইনি। সে কারণে আল্লাহ পাক এমন এক মুহূর্তে, এমন এক সময়, এমন এক নেতার জন্ম দিয়েছে বাংলাদেশে, যিনি বুট জুতা পরে, খাকি কাপড় পরে পাকিস্তানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে একটা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন সেই 65 যুদ্ধে। তখন আমি ক্লাস 9-এর ছাত্র। প্রিয় সাথী বন্ধুগণ, আমি এই 3-4 জন লোকের নাম এই জন্য উল্লেখ করেছি, অবিচার যারা করেছেন তারা কিন্তু নির্মমভাবে ক্ষমতা থেকেও বিদায় নিতে হয়েছে। তারই উদাহরণ তো আজকে এই মুহূর্তে বাংলাদেশেও শেখ হাসিনাও পিতার মতো বিদায় নিতে বাধ্য হয়েছে। সবুজ, শিকদার, রহমত, রহিম, আজকে যারা আছেন আমরা হয়তো বা থাকবো না, কিন্তু ইতিহাস তো থাকে। শহীদের ইতিহাস 65 জন্ম হয় না আপনাদের। আজকে কেন মনে করি আপনাদেরকেও যেন আমার সামনে যে তরুণগুলা বসে আছে
স্মরণ করতে পারে এমন অবদান এ দেশের জন্য রেখে যাবেন, এই বিশ্বাস আমার আছে। ৭১ প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকে অনেক কথা বলেন, যুদ্ধে অংশগ্রহণ করার পরে অনেকে অনেক তিরস্কার করে কথা বলেছে, পাকিস্তান আর্মির সামনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবেন, হাফ প্যান্ট পরে চলে গেছেন, বাপের থেকে টাকা চুরি করে হিন্দুস্তান চলে গেছেন, ফেরত আইছেন, ট্রেনিং নিছেন, এ ভাঙ্গা স্ট্যান্ড গান দিয়া এই পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবেন, তিরস্কার করবেন। আল্লাহ পাক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাল্লাহ এর মেধা তালিকার লোকে বাংলাদেশে চাকরি পাবে। স্বাধীনতার যোদ্ধা হিসেবে আমার কষ্ট লাগছে, কালকে না পরশু একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিংয়ে এসে এক পরিকল্পিত সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই, যখন আপনি হিন্দুস্তান ভারতে, তখন নাগপুরে আগুন কেন নাগপুরে আগুন? ৩০০ বছর আগে আওরঙ্গ কি করেছে, সম্রাট কি করেছে? ৩০০ বছর মুসলিম শাসন হয়েছে, ২০০ বছর ব্রিটিশ শাসন করেছে, এমন অবস্থা হয় নাই। এখন মোদি তুমি ক্ষমতা আসার পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে? কারা এইসব ৩০০ বছর আগের পুরানো কবরকে আজকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে? এইসব ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদি এবং মোদির আশ্রয় হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে শুরু হয়েছে। হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত উনি আপোষ করে নাই বা জেল থেকে বের হয়ে বলে নাই যে ভাই আমি আপোষ করলাম, আমি আওয়ামী লীগের সাথে আঘাত করলাম। আঘাত কারা করে? গুপ্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগের পদ ছিল। আপনারা দেখাতে পারবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী ছাত্রলীগের সাথে পদ ছিল না, থাকবে না। আমাদের হাসতে হাসতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত, কিন্তু কখনো আপোষ করবে না। আমাদের পার্শ্ববর্তী থানার নেতা, ওনার আপন ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, মনিরুজ্জামান হীরা, খিলগাঁও থানা ছাত্র দলের আহ্বায়ক। আমাদের পার্শ্ববর্তী থানার নেতা খিলগাঁও শহীদ নুরুজ্জামান জনি হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত আপোষ করেন নাই। যা গত 14 বছর এটা কল্পনার বাইরে ছিল, তার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি। এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া, গত কিছুদিন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, মামুনুল সাহেব একটা বক্তব্য বলেছেন আমাদের ছাত্র দলের পুরাণ প্রতিযোগিতার একটা প্রোগ্রামে, যে আবু জাহেল, নমরুদ সহ যত ইসলামী শত্রু আছে তাদেরকে এক পাল্লায় দিলে আর আরেক পাল্লায় শেখ হাসিনাকে রাখলেও তার ওজন আরো ভারী হবে। মানে যার চেয়ে বড় নিকৃষ্ট মানব দুনিয়ার বুকে আসে নাই। সেই স্বৈরাচার হাসিনাকে পতন করেছে কে? এই ছাত্র জনতা। সবার আগে আমরা তাই আমাদের এই মুক্ত বাতাসে এই প্রোগ্রাম করতে পারার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই জুলাই আগস্ট বিপ্লবের রাজপথে আমাদের ছাত্র দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ছাত্র জনতা সকলকে। আমরা সবসময় এই স্বাধীনতা বলতে গিয়ে আমরা বারবার এটাকে স্বাধীনতা বলে থাকি। জুলাই আগস্ট স্বাধীনতা নয়, জুলাই আগস্ট একটা গণ অভ্যুত্থান, একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য। একটা দেশের স্বাধীনতা যুদ্ধ একবারই, আমাদের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে। একটা দেশের স্বাধীনতা যুদ্ধ মানে একটা দেশের মানচিত্র নির্ণয় করা, একটা দেশের ভূখণ্ড নির্ণয় করা, তাদের স্বাতন্ত্রিকতা নির্ণয় করা। আর গণ অভ্যুত্থান হচ্ছে যখন ওখানে কোনো প্যাসিস্টের জন্ম হয়, জনগণ সবাই একজোট হয়ে যাকে পতন করে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এখন আমাদের যে 71-এ দোষর ছিল, 52-এ ভাষা আন্দোলনও তারা আমাদের ভাষার বিপক্ষে ছিল। তাদের লজ্জা হয় না আমাদের বাংলা ভাষায় কথা বলতে। তারা ঠিকই 52-এ আমাদের ভাষার বিপক্ষে ছিল। তাদের লজ্জা হয় না এই দেশে বসবাস করতে। 71-এ তারা পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল। তারা এখন বলে এটা দ্বিতীয় স্বাধীনতা। কেন? কারণ তাদের অতীত কোনো ইতিহাস নেই। অতীতে যার ইতিহাস নেই সে তো এটাকে দ্বিতীয় স্বাধীনতা এস্টাবলিশ করতে চাইবেই। আর তাদের সাথে আছে আমরা দেখছি বিভিন্ন হলুদ মিডিয়া। যে হলুদ মিডিয়াগুলো সকল মিডিয়া না, গুটি কয়েক মিডিয়া,
আর আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিশ্বের সবচেয়ে একটা স্পর্শকাতর মাধ্যম, যেখানে আপনাদেরকে এখন থেকে সজাগ থাকতে হবে। আপনাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের বিরুদ্ধে যে মিডিয়া কু হচ্ছে, ওরা কয়জন? আমরা সবাই যদি দৈনিক আমাদের দলের কর্মকাণ্ড নিয়ে একটা করে সোশ্যাল মিডিয়া যদি আমরা একটা করে পোস্ট করি, তাহলে তাদের এগুলো তারা যদি 20 টাকা দিয়ে বুস্ট করে আমাদের সমান হবে না। তাহলে আমরা কি করব? আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। কুপ্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মীকে সোশ্যাল মিডিয়া আমাদের দলের অ্যাক্টিভিটিস, আমাদের সকল কার্যক্রমকে রেগুলার প্রচার করতে হবে এবং যে মিথ্যাচারগুলো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সবাই দেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলন, তারা এটাকে 1 মাসের আন্দোলন বানিয়ে ফেলেছে। এই জুলাই আগস্ট আন্দোলন 1 মাসের আন্দোলন নয়। গত পরশু দেখেছেন এই এখন যারা উপদেষ্টা হয়েছে 5 তারিখ পর্যন্ত তারা চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের সাথে মিটিং করছে। আজকে বিজয়ের পরে তারা এটাকে নিজেদের কুক্ষিগত সম্পদ বাড়ানোর চেষ্টা করছে।